অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন ইন্ডিয়া জোটের বিষয় নিয়ে দুজনের কথা হয়েছে বলে জানা যাচ্ছে, যাই না, বড় বড় ব্যাপার আমার জানা নাই। হতে পারে কথা ইন্ডিয়া জোট নিয়ে, কিন্তু আমার জানা নেই কিছু। সংসদে যৌথ অধিবেশন করার দাবি জানিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। প্রধানমন্ত্রীর কাছে লেখা সেই চিঠিতে পাশাপাশি স্বাক্ষর করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী। রাহুল গান্ধী তো বিরোধী দলের, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দলনেতা মনে হয় বিরোধী দলের। ওটা দিদির খোকাবাবু, তাই এখানে তো দুটো, একটা যে দিদি সর্বদলের নেতা, সারা পার্টির নেতা, নেত্রী সরি, আর পার্লামেন্টে কিছু থাক পদ আর না থাক আর না থাক ওই নেতা, কারণ সে দিদির খোকাবাবু, অতএব নেতা। বাকি সেখানটায় প্রোটোকলের কোনো গল্প নাই, সেখানে উচিত ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা, প্রোটোকল অনুযায়ী করবে না, দিদি তো মানে না এইসব। না, সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। ভালো, দেখা করুন। আমি তো বলো দিদিকে দিল্লিতে অবস্থান করুন, অনশন করুন, প্রতিবাদ করুন। আমরা তো চাই আপনি লড়ুন বাংলার জন্যে। এই যে বাংলার এতগুলো লোক সুযোগ পাচ্ছে না, মনে করুন 100 দিনের কাজ, এই 100 দিনের কাজ তো কংগ্রেস সরকার এনে দিয়েছিল, সেই কাজটা এই বাংলায় হয়েছে, সেই কাজ সারা ভারতবর্ষের সব রাজ্যে চলছে। সেই কাজ ভারতবর্ষের কংগ্রেস রাজ্য, ভারতবর্ষের বিজেপি রাজ্য, ভারতবর্ষের বাম রাজ্য, সব রাজ্যে কিন্তু 100 দিনের কাজ চলছে। হঠাৎ পশ্চিমবঙ্গে বন্ধ হলো কেন, তার ব্যাখ্যা আমরা জানি না। সেখানে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, কি তার কথা আমরা জানি না। আমি আগেও বলেছি, আজও বলছি, আপনি চোরদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেন, শিক্ষকদের চাকরি যারা মেরে খেল তাদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন। আর 100 দিনের কাজ, আবাসের টাকা যারা পেল না তাদের জন্য একটা কোর্ট করতে পারলেন না, একটা সুপ্রিম কোর্টে যেতে পারলেন না। এখন আবার নাটক শুরু হয়েছে ভোটের আগে, ভোটের আগে বঞ্চনার গল্প শুরু হবে। এই বাংলা পেল না, বাংলা পেল না, আমরা পেলাম না, আমিই দিলাম। তুমি কে দেবার মালিক ভাই? সেই মানুষই দিচ্ছে, সে কেন্দ্রই দেখ রাজ্যই দেখ, টাকা তো আমাদের পকেট থেকে যাচ্ছে। মাঝখান থেকে বাংলার কি হাল হয়েছে? আজকে বাংলায় ঋণের দায়ে বাংলা জর্জরিত, ঋণের জালে বাংলা আবদ্ধ, ঋণে বাংলা ভরাডুবি। তাই পশ্চিমবঙ্গ জুড়ে সরকারিভাবে মানুষের কাছ থেকে আইনি পথে ছিনতাই করা হচ্ছে। আপনার জিএসটি বাড়িয়ে দেওয়া হচ্ছে, ট্রাফিক চলে যান সবসময় লাল দেখতে পাবেন, গাড়ি ভিড় হলে লাল বাতি জ্বালিয়ে দিয়ে তাদেরকে ট্যাক্স আদায় করা হচ্ছে, পেনাল্টি আদায় করা হচ্ছে। ছোটোখাটো মাঝারি সব গাড়ির পেনাল্টি বাড়িয়ে দেওয়া হয়েছে, কিছু করলে আর না করলে পেনাল্টি পেনাল্টি পেনাল্টি। সমস্ত গাড়ি চালকদের এই পেনাল্টি দিতে তাদের দিশেহারা অবস্থা। লক্ষ্য একটাই রাজ্যের, যে রাজ্যের ভর্তুকি দেওয়ার ক্ষমতা নাই, তাই তার অর্থ রোজগার করা দরকার। সে অর্থ রোজগার করতে সাধারণ মানুষের উপর তারা আজকে এইরকমভাবে আইনি পথে সাধারণ মানুষের সঙ্গে তারা হাজারি করছে, আইনি পথে। লক্ষ্যে এগিয়ে যাওয়ার জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। উল্টো দিকে দেখা যাচ্ছে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে কংগ্রেস, তাকে সমর্থন করতে শিখিয়ে। আমরা তো গতবারও বলেছি যে আমরা 2016 সালে বামেদের সঙ্গে একসঙ্গে জোট করে লড়াই করেছিলাম, 21-এ করেছি, গত লোকসভা নির্বাচনে করেছি, এবারের বিধানসভা নির্বাচনে আমাদের বক্তব্য ছিল যে বাম কংগ্রেস একসঙ্গে লড়ুক। এটাই পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত লাইন। এবার দিল্লিতে জাতীয় ক্ষেত্রে দিদির দলের লোকরা কংগ্রেসের লোকের সঙ্গে যদি ঘনিষ্ঠতা বাড়ায় সেটা তাদের ব্যাপার। দিদি যখন চারদিকে জায়গা পান না তখন কংগ্রেসে যাওয়ার চেষ্টা করে, জায়গা পেলে আবার কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকে। এটা যে দিদির চরিত্র। রসায়নের জল্পনার মধ্যেই কংগ্রেসের ভাঙন প্রক্রিয়া অব্যাহত। দীর্ঘদিনের কলকাতা কংগ্রেস নেতা শঙ্কর মালাকার দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। হ্যাঁ, শঙ্কর মালাকার আমাদের দীর্ঘদিনের নেতা, আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। উত্তরবঙ্গে যখনই যেতাম শঙ্কর মালাকারের সহযোগিতা পেয়েছি। সে আমাদের পার্টির একটা বড় উত্তরবঙ্গের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি চলে যেতে তৃণমূলে দুঃখ পেয়েছি, জানি না কেন গেছেন, কিন্তু তিনি আর কংগ্রেসে নেই এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। কংগ্রেসকে ভাঙা এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করা থেকে এখন পিছিয়ে আছে তৃণমূল। তৃণমূলের একটাই তো লক্ষ্য। প্রিয়াঙ্কা গান্ধী লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভায় উপনির্বাচনের প্রার্থী দাঁড় করেছে তৃণমূল কংগ্রেস।
কংগ্রেস থেকে নেতা ভাঙিয়ে এনে দাঁড় করানো হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে। এটা তো তৃণমূল আবার খবরে বাজারে খাবে আমরা কংগ্রেসের সঙ্গে আছি। গতবার আমাকে হারানোর সময় বলেছিল না আমি হচ্ছে অরিজিনাল ইন্ডিয়া জোটের লোক। মমতা ব্যানার্জিকে যে বিশ্বাস করেছে সে অতল জলে তলিয়ে যাবে এটুকু বলতে পারি। মমতা ব্যানার্জি এমন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক অনেক কিছু বলে তার সম্পর্কে, কিন্তু তাকে কমসে কম বিশ্বাস করা যায় না। এমন একটা রাজনৈতিক ব্যক্তি যাকে বিশ্বাস করার উচিত নয় বলে আমি মনে করি। সংখ্যালঘু প্রভাবিত এলাকায় তৃণমূলের যে প্রভাব সেটা কমতে পারে, সেজন্যই কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ করতে পারে? করতে পারে, এটা তৃণমূল ধান্দা করতে পারে। এবং বিজেপি কি তার জন্য তৃণমূলকে ছেড়ে দিচ্ছে? না, বিজেপি কাকে ঠেলছে জানি না, তবে মমতা ব্যানার্জির ভয় লাগতে পারে যে সংখ্যালঘু ভোট আমার পাশ থেকে সরে যেতে পারে, কংগ্রেস থাকলে বাঁচতে পারি, করতে পারে। বললাম যে সব কিছুই করতে পারে, সে সময়ে পা ধরতে পারে, সময় মাথায় চড়তে পারে। এটা হচ্ছে দিদি, সময়ে পা ধরতে পারে, সময় মাথায় চড়তে পারে। কংগ্রেসের দয়ায় বড় হয়েছিলি, কংগ্রেসের দয়ায় মমতা ব্যানার্জি হয়েছিলেন আপনি। সেই কংগ্রেসকে পশ্চিমবঙ্গের বুকে শুধু নয় ভারতবর্ষে দুর্বল করার জন্য কোনো চেষ্টার আপনি ত্রুটি রাখেন। পরিষদের বৈঠক থাকবেন প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রত্যাঘাতে সাফল্য নিয়ে বক্তব্য রাখবেন। দেখুন, অপারেশন সিঁদুর তাকে সফল যদি করে থাকে তাহলে সেটা ভারতবর্ষের সেনাবাহিনী। আমরা সেই সেনাবাহিনীর জয়গান গাই, তাদের জন্য গর্ববোধ করি, অহংকার বোধ করি। তার জন্যই কংগ্রেস দল প্রথম দিন থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে বারবার করে যেটা বলার চেষ্টা করেছিল যে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডেকে অপারেশন সিঁদুর, ভারতবর্ষের সফলতা, আজকের পরিস্থিতি সব মিলিয়ে বিস্তারিত আলোচনা হোক। প্রধানমন্ত্রী তিনি আলোচনা করতে চাইছেন না, তিনি সর্বদলীয় মিটিংয়ে থাকছেন না। ভারতবর্ষের বিদেশমন্ত্রী এক কথা বলছে, ভারতবর্ষের চিফ অফ ডিফেন্স স্টাফ চৌহান সাহেব সে সিঙ্গাপুরে গিয়ে আরেক কথা বলছে। ফলে আমাদের কাছে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, আমার কাছে না, সারা দেশবাসীর কাছে। যেমন বিদেশমন্ত্রী বললেন যে আমরা পাকিস্তানের উপরে হামলা করবার সময় তাদেরকে জানিয়ে হামলা করেছি। রাহুল গান্ধী তার প্রতিবাদ করে বলেছেন আগে জানালেন কেন? আগে জানানোর কারণে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে? আমাদের কোনো বিমান তাদের লক্ষ্যবস্তুর মধ্যে এসে আমাদের ক্ষয়ক্ষতি বেড়েছে? রাহুল গান্ধীকে নানাভাবে অপমান করবার, ছোট করবার চেষ্টা করা হলো। পাকিস্তানের জেনারেলের সঙ্গে রাহুল গান্ধীর ছবিকে এক করে দিয়ে রাহুল গান্ধীকে পাকিস্তানি বানানো হলো। কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনী যিনি প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ, তিনটে বাহিনীর মধ্যে, নৌবাহিনী, স্থলবাহিনী, বিমান বাহিনী সব মিলিয়ে যিনি প্রধান, সিডিএস, তিনি সিঙ্গাপুরে গিয়ে বলছেন যে হ্যাঁ আমাদের বিমান ক্ষতি হয়েছে, তারপরে আমরা পাল্টা পাকিস্তানকে জব্দ করেছি। ভালো কথা, আমরা তো জানতে চাই সেগুলোই। কিন্তু সফলতাতে শুধুমাত্র প্রধানমন্ত্রী ভাগ নেবে কেন? সফলতা দেশের সফলতা। এর আগেও যুদ্ধ হয়েছে ভারতবর্ষের সঙ্গে শত্রু দেশের। সফলতা হোক, বিফলতা হোক, ভালো হোক, মন্দ হোক, ত্রুটি হোক, বিচ্যুতি হোক, সব মিলে কিন্তু পার্লামেন্টের মধ্যে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে। আর সেই আলোচনাটা হাওয়া হয়ে গেল, যা কিছু হচ্ছে বাইরে বাইরে। এই যে কাউন্সিলকে ডাকা হচ্ছে, কাউন্সিল অফ মিনিস্টার মানে কি? সেখানটা ক্যাবিনেট মন্ত্রী থাকবে, সেখানে রাজ্যমন্ত্রী থাকবে, অর্থাৎ সব সরকারি মন্ত্রীদের সঙ্গে মোদিজির আলোচনা হবে। আপনি তো সেখানে বিরোধী দলকে ডাকতে পারতেন, আপনি বিরোধীদের সঙ্গে কথা বলতে পারতেন, তা কিন্তু করলেন না। তো আপনার দলের মন্ত্রিসভাতে আপনি তো অপারেশন সিঁদুর এবং তার সাফল্যর জন্য আপনি তো বক্তৃতা দেবেন, নিজেদের কথা বলবেন, পার্টির কথা বলবেন, সরকারের কথা বলবেন, সেটা তো একতরফা হয়ে গেল। সেখানে বিরোধীদের অবস্থান কোথায়? সেখানে বিরোধীদের মর্যাদা কোথায়? প্রশ্ন আমাদের এই জায়গাটায়। কারণ বিরোধী যারা, আমরা তো সমর্থন করেছি,
পাকিস্তানের বিরুদ্ধে এই হামলাকে তো আমরা মনে প্রাণে সমর্থন করেছি, কোনো শর্ত তো করিনি আমরা। তাহলে আমাদেরকে রাখা হচ্ছে না কেন কিছুর মধ্যে? খালি আপনার সরকারের মন্ত্রীরাই শুনবে আপনাদের কাহিনী, আমরা কেউ শুনবো না? দেশবাসী শুনবে না? এই প্রসঙ্গেই বলছে যে মোদীর এই যে খ্যাতি, এটার জন্যই পিছিয়ে পড়েছে বিরোধীরা, তাই বিরোধীরা কি একজোট হচ্ছে? দেখুন, বিরোধীরা, আমি জানি প্রথম দিনই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দলের পক্ষ থেকে এবং তার পরপর সমস্ত বিরোধী দল তারা পহেলগামের হামলার পর ভারতবর্ষের সরকারকে বলেছিল আপনারা যে কোনো প্রতিশোধ দেওয়ার জন্য, পাকিস্তানকে শাস্তি দেওয়ার জন্য যা যা করণীয় করুন, আমরা সবাই আছি। সর্বদলীয় মিটিংয়ে রাহুল গান্ধী নিজে অংশগ্রহণ করেছিলেন। আমরা এই নিয়ে কখনো ছুতমার করিনি, আমরা ওরা করিনি। এই নিয়ে গোটা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বলা হয়েছিল বিশেষ অধিবেশন ডাকার, তখন তৃণমূল আমাদের সেই দাবিকে সমর্থন করেনি, যদি এখন তারা সমর্থন করছে। বৈঠকের ডাক জন্য অভিষেক ব্যানার্জি নিজের বক্তব্য লিখিত আকারে পাঠিয়েছে। দেখুন, বিদেশে গিয়ে তো মোদি তোষামোদি করে এলো, এখানে দিদি তোষামোদি করবে, এর বলার কি আছে? এই যে খোকাবাবু বিদেশে গিয়ে যা প্রয়োজন হয় তার থেকে বেশি মোদি তোষামোদি করলো, যেই পশ্চিমবঙ্গে পা দিলে এবার দিদি তোষামোদি আরম্ভ হয়ে গেল। এবার দেখা দেখি চলবে, কে যাবে কে যাবে না, এসব চলবে। অনুব্রত কাণ্ডে নরম পুলিশ, দুবার হাজিরা নোটিশ এড়ানো করেও রীতিমতো নিষ্ঠুর। আরে পুলিশ কি করবে? দিদিও যতক্ষণ না নির্দেশ দিবে, পুলিশের ক্ষমতা আছে, পুলিশের বাবার ক্ষমতা আছে কিছু করবে যতক্ষণ না দিদি নির্দেশ না দেবে। তো দিদির নির্দেশে হচ্ছে সব। এটা অন্য লোক করতো, দেখতে মজা কি হতো। পোর্টাল 19 দিনের মধ্যেই পোর্টাল করবে, এটা শিক্ষামন্ত্রী বলছে, কিন্তু ওবিসি যে সংরক্ষণের প্রশ্নে আজকে রাজ্যের কলেজের আপনার ভর্তি খুব দুশ্চিন্তার বিষয়টা। ছাত্রছাত্রীরা যাবে কোথায়? মেহনত করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে, এখন তাদের রেজাল্ট বেরিয়েছে, তারপর উঁচু জায়গায় পড়তে গেলে সেখানে তাদের জন্য সরকার প্রস্তুত নয়। আবার এই সমস্ত পাশ করা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। সেখানেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ব্যর্থ। একে তো শিক্ষকদের চাকরি তিনি খেয়েছেন, তাদের ভবিষ্যৎ তো 12টা বাজিয়ে দিয়েছেন, এবার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ 12টা বাজানোর রাস্তায় তিনি নেমে গেছেন। ড্রোন নিয়ে বিশেষ সতর্কবার্তা, রাজ্য পুলিশের রেড ইয়েলো নো ফাইং জোন চিহ্নিত করার নির্দেশ, ভিআইপি আবাস গুরুত্বপূর্ণ ভবনের তালিকা তৈরির নির্দেশ। শহরে আছে যে ড্রোনের এই যে কাণ্ডের পর কি এইসব সম্পর্ক? হ্যাঁ, ড্রোন নিয়ে সতর্কতা দরকার, আমাদের ড্রোন পলিসি তৈরি করা দরকার, ড্রোন পলিসি আরও শক্তপোক্ত করা দরকার। কারণ আজকের পৃথিবীতে যা দেখতে পাচ্ছি আমরা, তাতে আগামী দিনের পৃথিবীতে যুদ্ধ মানুষ করবে না, যুদ্ধ করবে যন্ত্র। আজকে ড্রোন টেকনোলজি কোথায় যেতে পারে তার প্রমাণ পৃথিবীর সুপার পাওয়ার রাশিয়া, সেই সুপার পাওয়ারকে তছনছ করে দিল ইউক্রেন নামক একটা ছোট রাষ্ট্র, যাদের রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার বন্দুকগুলি পর্যন্ত নাই। তারা টেকনোলজির সাহায্য নিয়ে, ড্রোনের সাহায্য নিয়ে রাশিয়ার মতো দেশের কয়েক হাজার কিলোমিটার এলাকা জুড়ে একসঙ্গে আক্রমণ করে 41টা রাশিয়ার বিখ্যাত বোমারু বিমান সব ধ্বংস করে দিয়ে এক নতুন ইতিহাস তৈরি করল। অতএব আগামী দিনে টেকনোলজি যেদিকে যাচ্ছে, তাতে মানুষের থেকে যন্ত্র যুদ্ধে বেশি প্রয়োজনীয় হবে, মানুষের থেকে যন্ত্র ষড়যন্ত্রে হামলায় বেশি প্রয়োজন হবে। তাই সতর্ক হওয়া উচিত, এবং এটা সারা দেশ জুড়ে হওয়া উচিত। একটা কলকাতা বলে কোনো লাভ নেই, বাংলা বলে কোনো লাভ নেই, সারা দেশ জুড়ে এটা হওয়া উচিত। আরও কড়া ড্রোন পলিসি আমাদের তৈরি করা দরকার।